হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ধ্রুবদা বুক টু। আর আজকে ভিডিও শুরু করার আগেই আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। এবং আজকে আমরা, অর্থাৎ আমার সঙ্গে রয়েছে আরও তিনজন বুকস্টাগ্রামার এবং বুক টিউবার, শ্রুতশ্রী দিদি, মনোলিনা দিদি এবং পারিজাত দিদি। এরা তিনজনই আপনাদের কাছে পরিচিত মুখ। আমরা তিনজন মিলে আমাদের গত বছর অর্থাৎ 2025-এ পড়া আমাদের সেরা বইটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি হাজির হয়ে গেছি আমার গত বছর অর্থাৎ 2025-এ পড়া সেরা বইটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো আমার গত বছরে পড়া সেরা বইটি হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজ। প্রথমে এই বইটার ডিটেলে একটু আলোচনা করে দিই। বইটা এসেছে পত্রভারতী থেকে, হার্ড কভার বাইন্ডিংয়ে, উপরে ডাস্ট জ্যাকেট আছে, ভিতরেও সেম প্রচ্ছদটা আছে। উপরে ডাস্ট জ্যাকেট দেওয়া আছে এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 399 টাকা এবং এর পৃষ্ঠা সংখ্যা রয়েছে 248টি। বইটার বিষয়বস্তু নিয়ে যদি বলি, বইটার সময়কাল হচ্ছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, অর্থাৎ 1850 থেকে 1900 এই সময়টুকুর মধ্যে রচিত। বাংলার নবজাগরণের সময় তখন সদ্যই তখন বন্ধ হয়েছে সতীদাহের মতো কুপ্রথা, তারপর আইন করে চালু করা হয়েছে বিধবা বিবাহের মতো প্রথা। কিন্তু গোঁড়া হিন্দু সমাজে যে মাথারা, তারা আপ্রাণ চেষ্টা করছে যেন এই প্রথাগুলো আবার ব্যাক করানো যায়, সতীদাহ যাতে আবার ফিরিয়ে আনা যায়, বিধবা বিবাহ যেন বন্ধ করা যায়। সেরকম বিভিন্ন জায়গায় গোটা কলকাতা জুড়ে, ইভেন গোটা ভারত জুড়েই চলছে এরকম বিভিন্ন তর্ক বিতর্ক সভা। এবং তখনই এক সাইড থেকে উঠে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একদিকে মেটিয়া বুরুজে লখনৌচ্যুত নবাব ওয়াজেদ আলী শাহ এক টুকরো লখনৌ বানিয়ে ফেলেছেন সেখানে, যার থেকে আমরা বিরিয়ানিতে আলু দেয়া বা কলকাতা যে বিরিয়ানি সেটা সেখান থেকে এসেছিল, আমরা অনেকেই জানি। কলকাতা চিড়িয়াখানাতে তার অবদান আছে। তো এরকম একটা বিস্তৃত ক্যানভাসে রচিত এই উপন্যাসটার সঙ্গে একদিকে দেখানো হচ্ছে একদম গ্রাম্য যে সমস্ত তখনকার দিনের পরিবেশগুলো, বা তখন যেসব অপব্যবসা চলতো, মানে যেগুলো আমেরিকাতে বা ওরকম ল্যাটিন আমেরিকার দেশগুলোতে চুক্তির মাধ্যমে শ্রমিক হিসাবে পাচার করে দেওয়া হতো, যে কয়েক বছর পর তাদের ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু সেগুলো তারা আর কোনোদিন ফিরে আসতো না। তারা ওখানেই চাবুকের আঘাতে তাদের শস্য খেতে কাজ করতে করতে তাদের প্রাণ চলে যেত। অকথ্য অত্যাচার করা হতো, অমানসিক পরিশ্রম করানো হতো তাদের দিয়ে। তো এরকম একটা বিস্তৃত ক্যানভাসে রচিত। সঙ্গে উঠে এসেছে এই বইটা অনেক মনীষী উঠে এসেছে, যেমন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় উঠে আসছেন, যিনি নিজের মেধার বিচ্ছুরণ দেখিয়েও মেডিকেল কলেজ থেকে তাকে ব্রাত্য, মানে তিনি তাকে ভর্তি করা হচ্ছে না, তাই দ্বারকানাথ গাঙ্গুলি ঠিক করেছেন যে তাকে বিদেশে পাঠাবেন। এটা হচ্ছে তার প্রথম পার্ট। প্রথম পার্টটা অনেকদিন আগেই বেরিয়েছিল, আপনারা অনেকেই হয়তো পড়েছেন বইটা। আমার আগের বছর পড়া হয়েছে, এটা আমার 2 বছর আগে কিনা বই, কিন্তু গত বছর পড়া হলো। এবং এবছরই এর সেকেন্ড পার্টটা বেরিয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইটা, মগ্ন নারাজ। এটাও পত্রভারতী থেকে এসছে। এটারও ডিটেলিংটা একটু বলে দিই। এর মুদ্রিত মূল্য 350 টাকা এবং এর পেজ সংখ্যা ওই 230 মতো। তো এই দুটো বই আপনারা পড়ে দেখতে পারেন, যদি এখন যদি পড়ে না দেখেন তো এই দুটি বই পড়তে পারেন এবছর। যদি আপনারা ইতিহাস আশ্রিত উপন্যাস বা ওই সময় বাংলার নবজাগরণ সম্পর্কে জানতে চান, বা বিভিন্ন রকমের রবীন্দ্রনাথ ঠাকুর আসছে, বললাম তো অনেকেই আসে, রবীন্দ্রনাথ ঠাকুর, ওয়াজেদ আলী শাহ, এদিকে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, দ্বারকানাথ ঠাকুর, এবং বাংলা তৎকালীন যে গ্রাম বাংলার পরিবেশ, সমস্ত কিছু এই প্রথম পার্টটাতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেকেন্ড পার্টটা এখনো পড়া হয়নি, সদ্যই কিনেছি। আমার আগের যে দুটি ভিডিওতে এই বইটি দেখিয়েছি, অর্থাৎ 2025-এ কেনা সমস্ত বই, সেই ভিডিওটা দেখে না থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আমার 2025-এ পড়া সেরা বই। এরপরে দেখি কে আসছে তার কোন প্রিয় বই নিয়ে। পাবলিক কিন্তু পরিবেশ বোঝে না, বোঝে পরিবেশ দূষণ। 2025-এর অন্যতম ভালো লাগা বইগুলোর মধ্যে থেকে যে একটা বই নিয়ে আজকে কথা বলবো, এই একটা সেন্টেন্স কিন্তু পুরো বইটাকে খুব ইজিলি সামারাইজ করতে পারে। বইটার নাম হচ্ছে পঞ্চম নিষাদ। শুভব্রত বসুর লেখা, মাথামোটা দপ্তর থেকে পাবলিশড, এবং ছোট্ট একটা বই, 147 পেজের বই। পঞ্চম নিষাদ, প্রথমে নামটা নিয়ে কথা বলি। পঞ্চম অর্থাৎ পা, নিষাদ অর্থাৎ নি, পানি, জল, জলই জীবন। আশা করি আন্দাজ করতে পারছেন কি বিষয় নিয়ে লেখা। হ্যাঁ, জল বা জলাভূমিকে কেন্দ্র করেই বইটা লেখা। বইটি আদতে একটি ক্লাইমেট ফিকশন, এবং বাংলায় এই মুহূর্তে ক্লাইমেট ফিকশনের সংখ্যা সত্যিই কম। সেখানে এই বইটা একটা গুরুত্বপূর্ণ, অবশ্যই সেই দিকে।
80-90 দশকের কলকাতা যখন কংক্রিটের বন্যায় ডুবে যাচ্ছে, প্রমোটারদের ক্ষমতা লিপ্সায় পূর্ব কলকাতার জলাভূমিগুলো একের পর এক হারিয়ে যাচ্ছে, পোর্ট ট্রাস্টের ডাম্পিং গ্রাউন্ড পরিণত হচ্ছে একটা অমানবিক আস্তাকুঁড়ে, ঠিক সেই সময় মঞ্চে এলেন লন্ডনের OSES ইনস্টিটিউশনের ডিরেক্টর ডক্টর সুমেরু দাস। বাল্যবন্ধু তথা তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উজ্জ্বল ঘোষের ডাকে তিনি ফিরে এলেন কলকাতায় তার শিকড়ে, এবং ফিরে বুঝলেন যে কলকাতায় অক্সিজেন সরবরাহের ঠিকানা দিগন্ত বিস্তৃত জলাভূমিগুলি এখন ঢেকে যাচ্ছে বর্জ্যের আড়ালে। কলুষিত সেই গুরুত্বপূর্ণ পঞ্চম নিঃশ্বাস। কাহিনীর মূলে রয়েছে দুটি জিনিস: পঞ্চম নিঃশ্বাস অর্থাৎ জল, এবং রাধেরচর কলোনি বা জেলে বস্তি যারা নির্ভর সেই জলের উপরই। জলাজমিতে শুয়ে রয়েছে সম্ভাবনা, অথচ সেখান দিয়েই বয়ে চলেছে কারখানার বর্জ্য, এবং সেই বর্জ্য থেকে জন্ম হচ্ছে সমাজ বিরোধী। এমন মুহূর্তে ডক্টর সুমেরু দাস নিলেন এক অদম্য প্রকল্প। তার টার্গেট এক ঢিলে দুই পাখি মারার। 1 নাম্বার হচ্ছে দূষিত জলাজমি শোধন, এবং 2 হচ্ছে সেই জলাজমির উপর নির্ভরশীল সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতি। এই বইটা এমন একটা বিষয়ের উপরে লেখা যেটা ভীষণভাবে বাস্তব, অথচ বলতে গেলে সেই নিয়ে খুবই কম কথা হয়। গোটা উপন্যাস জুড়ে আমরা দেখতে পাই সেই বাস্তব দিকগুলোই, কিভাবে সরকারি টাকা নয়ছয় হতে থাকে, কিভাবে রাজনীতি এবং প্রমোটারি আড়ালে ধীরে ধীরে আমরা পরিবেশকে হারাচ্ছি, কিভাবে শুধুমাত্র টাকার লোভে এক একজন বিজ্ঞান সাধক মানুষ সেই মনুষ্যত্বকেই কিনে নিতে চান বা নিজের মনুষ্যত্বকে কখনো বিক্রি করে দেন। এবং দূষণ যে শুধু পরিবেশে তা কিন্তু নয়, দূষণের প্রভাব পড়ে মানুষের মনেও। বিভিন্ন রেনাউন্ড ইউনিভার্সিটি স্টাডিজ থেকে জানা গেছে যে দূষিত জায়গায় থাকলে মানুষের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে, এবং সেই মানুষগুলোকে যদি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয়, তাদেরকে একটা ভালো পরিবেশে আনলেই সেটা সম্ভব হয়। যেটা এই উপন্যাসে একটা সাইড লেখক এই জিনিসটাকেও তুলে ধরেছে। এই উপন্যাসের একটা ভীষণ বড় দিকের মানুষগুলো বাণী, শেফালি, দীপক দত্ত, ইন্দ্রনীল এবং খোদ ডক্টর সুমেরু দাসের মতো চরিত্ররা। এনারা শুধু গল্পের চরিত্র নয়, এনাদেরকে আমরা আশেপাশে প্রায়ই দেখতে পাই। শুধু তাদেরকে কাজে লাগানোর অপেক্ষা, তাদেরকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই পরিবেশের স্বার্থে এবং তাদের নিজেদেরই স্বার্থে। একটা ভীষণ ইউনিক সাবজেক্ট, একটা ভীষণ বাস্তব একটা সাবজেক্ট, এবং শুধুই সমস্যাটুকু তুলে ধরেনি, এখানে সেটা সমাধানেরও উপায় গল্পের মাধ্যমে লেখক বুঝিয়েছেন। এবং আমার মনে হয় আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের পরিবেশে দাঁড়িয়ে এই ধরনের লেখাগুলো মানুষের আরও বেশি করে পড়া উচিত, যাতে তারা নিজেরা বুঝতে পারে। শুধু পাঠ্যক্রমে অন্তর্গত পরিবেশ বিষয়ক লেখা পড়ে যে আমরা সব বুঝে যাবো তা সম্ভব নয়। তার জন্য আমাদের এই ধরনের কিছু লেখা প্রয়োজন, যেগুলো গল্পের ছলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কোথায় কোথায় ভুলগুলো হয় এবং আমরা কোথায় কোথায় ঠিক করতে পারি। আমরা উদ্যোগ নিতে পারি, কতটা কি করতে পারবো জানি না, বাট উদ্যোগটুকু নিতে পারি। এবং পঞ্চম নিশাদ সেরকমই একটা বই। আসলে কি জানেন তো, জীবনের সুর যদি বিষাক্ত হয়ে যায়, তাহলে তার মূল সুর যেগুলো পঞ্চম আর নিশাদ, সেগুলোকে ঠিক করে বাঁধতে হয়। আর সেগুলো বাঁধা সম্ভব মানুষের স্বপ্নে, মানুষের ছোঁয়াতেই। পড়ে দেখুন, হতাশা হবে না। নমস্কার, আমি শ্রুতর্ষী। আজকে আমি বলবো আমার এবছরে পড়া বেস্ট একটি বই নিয়ে কথা। সত্যি কথা বলতে এবছর আমার অনেক বই পড়া হয় এবং 2025-এ বিভিন্ন জনরা আমি এক্সপ্লোর করি। তো তার মধ্য থেকে একটি মাত্র বইকে বেছে নেওয়াটা আমার কাছে খুবই কঠিন একটি বিষয় ছিল। তবুও বিভিন্ন জনরার মধ্য থেকে আমি ক্রাইম থ্রিলারকে বেছে নিই, কারণ এবছর আমার বেশ কিছু ক্রাইম থ্রিলার ধর্মী উপন্যাস বা বই পড়া হয়েছে। তার মধ্যে অন্যতম সেরা একটি বই এই মুহূর্তে আমার কাছে রয়েছে, যে বইটি কিন্তু এই বছরের একদম শুরুতে, অর্থাৎ 2025-এর একদম শুরুতে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় প্রকাশ পেয়েছিল পত্রভারতী থেকে। আর মাত্র কয়েক মাসের মধ্যেই বইটি পাঠক মহলে একেবারে আলোড়ন ফেলে দিয়েছে। আর যে বইটিকে নিয়ে এখনও চর্চা চলছে এবং ভবিষ্যতে আমার বিশ্বাস চর্চা চলবে। আর এই বইটি ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের পড়া উচিত, যাতে এই সময়ে দাঁড়িয়ে বা এই সমাজে দাঁড়িয়ে যা যা ঘটছে আমাদের আশেপাশে, সেই সমস্ত কিছুর কিন্তু নিদর্শন বহন করে চলেছে এই বইটি। সেটি আর অন্য কোনো বই নয়, সেটি হচ্ছে রোহন রায়ের লেখা মজনতালী সরকার। এটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 425 টাকা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একজন ক্যাট ওম্যানকে, যে কিনা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং শুধু রুখে দাঁড়ায় না, তার পাশাপাশি কিন্তু দুষ্কৃতী বা অপরাধীকে চরমতম শাস্তি দিয়ে যায়। আর তার পাশাপাশি শুধুমাত্র যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন রাস্তার অলিতে গলিতে, সেই ঘটনাগুলোর সাপেক্ষেই যে মজনতালী অ্যাকশন নিচ্ছে তা নয়, সমাজে থাকা উচ্চবিত্ত যে ব্যক্তি বসে রয়েছে এবং তারা কোনো না কোনোভাবে অপরাধমূলক জগতের সাথে জড়িত, তাদেরকেও কিন্তু হুমকি দিচ্ছে, যাতে তারা যদি এখন থেকে সতর্ক না হয় তাহলে তাদেরও প্রাণ সংশয় হতে পারে। তো সেই নিয়ে মিডিয়া এবং পুলিশের কাছে একদম তোলপাড় অবস্থা, কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না মজনতালী সরকারকে। এবং শহরে যে যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গাগুলোতে কিভাবে মজনতালী সরকার আগে থেকে জানতে পারছে, সেটা নিয়েও কিন্তু একটি প্রশ্নচিহ্ন মুখোমুখি হচ্ছে মিডিয়া এবং পুলিশেরা। এই নিয়ে হচ্ছে উপন্যাস। এই উপন্যাসটি পড়তে 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 আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য, এবং যা যা উঠে এসেছে, যে যে প্রসঙ্গ উঠে এসেছে, সেইগুলো নিয়ে রীতিমতো ভাবতে হয়। তো ডেফিনেটলি এই বইটা আমার কাছে সেরা লেগেছে, আর এই বইটি অবশ্যই আপনারাও পড়ুন। এই বইটি থেকে অনেক কিছু
ভাবার রয়েছে। তো এই হচ্ছে সেই মজনতালি সরকার, যেটিকে আমি অবশ্যই নাম্বার 1-এ রাখবো। আর এটিকে 5-এ 5 দেওয়ার মতোই বই। বইটির শেষে যে চমক রয়েছে সেটা একেবারেই অপ্রত্যাশিত। মানে সেই সময়টা পড়ার পরে আপনার এক অন্যরকম অনুভূতি হবে, এবং এই বইটার যে রেশ সেটা আপনার কিন্তু অনেক দিন অবধি থাকবে। এই বইটা আমার এপ্রিল মাসে পড়া, এবং এখনো পর্যন্ত এই বইটা যতবার আমি ভেবেছি বা এই বইটা আমি রিভিউও করেছি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এই বইটা আপনাদের পড়া উচিত। যদি বইটার ডিটেলস রিভিউ চান, ডেফিনেটলি আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, লেকটিওফাইলস কর্নারে। আর তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো শ্রেয়াসকে এই কোলাবোরেশনে অংশগ্রহণ করতে পারার জন্য। ডেফিনেটলি আপনারা এই বইটি পড়ুন, এবং যারা যারা পড়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং তার পাশাপাশি কিন্তু ধ্রুবদা বুকটিউব চ্যানেলকেও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমি পারিজাত। আপনারা অনেকেই হয়তো আমাকে চিনে থাকতে পারেন ইনস্টাগ্রামের বুকিশ ক্যাফে পেজটি থেকে। আজকে শ্রেয়াস আমাকে অনুরোধ করেছে এই বছরে পড়া আমার সর্বশ্রেষ্ঠ বইটা সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য। সর্বসাকুল্যে এই বছরে আমি 30টা বই পড়ে উঠতে পেরেছি, এবং আমাকে যদি বলতে হয় আমার পড়া সর্বশ্রেষ্ঠ বই বা যে বইটা আমাকে সবথেকে বেশি ভাবিয়েছে সেই বই কোনটা, তাহলে সেটা হবে টেলর জেনকিন্স রিডের লেখা ক্যারি সোটো ইজ ব্যাক। এখন আমার পড়া সর্বশ্রেষ্ঠ বই বলতে আমি সেই বইটাকেই বুঝি যে বইটা আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করেছে, অনেক কিছু নিয়ে অনেক কিছু বুঝতে বাধ্য করেছে, আমাকে আমাকে বারবার এমন দিকে পুশ করেছে যেখানে আমি নতুন নতুন অনেক ডিরেকশনে ভাবতে পারি। তাই টেলর জেনকিন্স রিড সম্পর্কে হয়তো নতুন করে ইন্ট্রোডাকশন আমাকে দিতে হবে না। আপনারা অনেকেই পড়েছেন 7 হাজব্যান্ডস অফ এভেলিন হিউগো, ম্যালিবু রাইজিং, ডেজি জোনস অ্যান্ড দ্য সেক্স অ্যাটমসফিয়ার প্রমুখ গল্পগুলো। এবং আপনারা অনেকেই জানেন যে উনি একটা প্রফেশনকে বেছে নেন প্রত্যেকটা বইয়ের জন্য, এবং সেই প্রফেশনের সঙ্গে জড়িত বিভিন্ন ক্যারেক্টার্সদের আমরা সেই বইয়ে দেখতে পাই। এবং মেন ক্যারেক্টার অনেক সময় এতটাই জীবন্ত হয়ে ওঠে যে আমরা গুগলে সার্চ করতে বাধ্য হই যে তিনি আদৌ একজন জীবিত চরিত্র নাকি। তো এই গল্পে আমরা যাচ্ছি ক্যারি সোটোর জীবন সম্পর্কে। যদি গল্পের প্রেক্ষাপট সম্পর্কে আমাকে সংক্ষেপে 2 লাইন বলতে হয়, তাহলে আমি বলবো যে ক্যারি সোটো একজন কিংবদন্তি টেনিস প্লেয়ার, এবং হেন কোনো পুরস্কার নেই যেটা তার ঝুলিতে নেই। কিন্তু যখন তিনি দেখেন যে তার একজন প্রতিপক্ষ এসে উপস্থিত হয়েছে যে হয়তো তার রেকর্ডকে ভেঙে দিতে পারে, তিনি তার রিটায়ারমেন্ট ভেঙে ফিরে আসেন আবার টেনিসের জগতে। এখন ক্যারির বয়স তখন অলমোস্ট 37। একজন টেনিস প্লেয়ারের পক্ষে এই বয়সে একটা কোনো স্ল্যাম জেতা কিন্তু মুখের কথা নয়। তাহলে ক্যারি সোটো কি পারে তার রেকর্ডকে অক্ষুণ্ণ রাখতে, নাকি তার প্রতিপক্ষ জিতে যায়? এটার গল্প হচ্ছে ক্যারি সোটো ইজ ব্যাক। কিন্তু এটা বললে হয়তো গল্পটাকে ছোট করা হবে যে এটা শুধুমাত্র একটা পুরস্কার বা একটা যুদ্ধের গল্প। এটা অনেক বড় একটা তার থেকেও অনেক বড় একটা গল্প, যেখানে আমরা অদম্য জেদে দেখতে পাই। ক্যারি সোটো এমন একটা ক্যারেক্টার হয়ে ওঠেন, এবং তিনি যখন শুরু করেন তার চরিত্রটা যেরকম থাকে, এবং তিনি যখন শেষ করেন তার চরিত্রটা যেরকম থাকে, সেই পুরো ক্যারেক্টার আর্কটা আমাদের প্রত্যেককে সেই অদ্ভুত একটা জার্নিতে নিয়ে যায়, যেখানে আমরা বারবার ক্যারিকে নিজের একজন কখনো নিজের প্রতিচ্ছবি খুঁজে পাই তার মধ্যে, কখনো আমরা ভাবতে বাধ্য হই যে আমি ওই পরিস্থিতিতে থাকলে কী করতাম। তো এই চরিত্রায়নটা ক্যারির হয়তো আমাকে সবথেকে বেশি বাধ্য করেছে ভাবতে, কারণ সে একটা পারফেক্ট ক্যারেক্টার নয়। সে অনেক ভুল করছে, কিন্তু সেটাই তো জীবন, আমরা প্রত্যেকে অনেক ভুল করে থাকি। এই বই সম্পর্কে আরেকটা জিনিস যেটা আমাকে পাগলের মতো কাঁদিয়েছে সেটা হচ্ছে তার বাবার সঙ্গে ক্যারির সম্পর্ক। কারণ ক্যারির বাবা তার কোচ, তার টেনিস কোচ এবং তার লাইফ কোচ। বাবা এবং মেয়ের এই অদম্য একটা ভালোবাসার গল্প, যেখানে দুজনেই দুজনের উপর অভিমান করছে, দুজনেই দুজনের উপর রাগ করছে, আবার পর মুহূর্তেই দুজন দুজনের উপর একটা অটুট বিশ্বাসের সম্পর্কে ফিরে আসছে, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা, রাগ, অভিমান সমস্ত কিছু আছে। ক্যারির জীবনে প্রেম বারবার এসেছে, ক্যারির জীবনে অনেক ভালোবাসা এসেছে, কিন্তু ক্যারি নিজের মানুষ হিসাবে কাকে ভালোবেসেছে সেটার গল্প ক্যারি সোটো ইজ ব্যাক।
তো এই বইটা হয়তো শুধুমাত্র যদি আপনারা এটা ভেবে না পড়ে থাকেন যে অনেক অনেক টেনিসের গল্প থাকবে, আপনারা যারা হয়তো টেনিস খেলাটি সম্পর্কে অবগত নন তারা পড়তে পারবেন না, তাহলে একদম ভুল ভাবছেন। কারণ আমি নিজেও টেনিস খেলা অতটা ফলো করতে পারি না, কিন্তু এখানে লেখিকা এতটাই ভালোভাবে বিশ্লেষণ করেছেন যে বাই দ্য এন্ড অফ দ্য বুক আমি অলমোস্ট অনেক রুলই বুঝতে পারছিলাম, এবং আমার টেনিস সম্পর্কে যে অজ্ঞানতা ছিল সেটা আমার বই পড়ার পথে কখনোই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আমার মনে হয় আমি আপনাদেরকে একটু হলেও কনভিন্স করতে পেরেছি যে এই বইটা যথেষ্ট ভালো বই এবং আপনার সময়ের উপযুক্ত বই একটা। আশা করি আপনারাও আমার মতো এনজয় করবেন বইটাকে। আর শ্রেয়সকে অনেক ভালোবাসা দিতে থাকুন ওর ইউটিউব চ্যানেলের জন্য। আপনাদের সবাইকে একটা হ্যাপি নিউ ইয়ার আগে থেকে জানিয়ে রাখছি। নমস্কার। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, একটা খুব ছোট্ট প্রয়াস আরো 3জন বুক টিউবারকে একসঙ্গে নিয়ে এক জায়গায় এনে একটা ভিডিও তুলে দেওয়ার আপনাদের কাছে তাদের পড়া সেরা বইগুলো নিয়ে। আমি এই 3জনকে পেয়ে খুবই ধন্য, খুব কৃতজ্ঞ 3জনের কাছেই আমি। তো আপনারা জানাবেন আপনাদের কোন পার্টটি সব থেকে ভালো লেগেছে এবং কোন বইটি, আমরা যে 4টি বই দেখালাম সেই 4টি বইয়ের মধ্যে কোন বইটি আপনারা আগে পড়তে চান বা কোনগুলো পড়েছেন সেগুলো সম্পর্কে বিভিন্ন মতামত আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং বইমেলায় কে কবে যাচ্ছেন, কার কি উইশ লিস্ট, সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা বই পড়বেন। ধন্যবাদ।